আপনারা জানেন যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন বসেছেন, আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা আমরা অনেক সাফল্য পাব। কিন্তু 5ই আগস্টের পরে বিগত এই 18 মাসে আমরা কোনো সাফল্য পাই নাই। আমরা পেয়েছি সাধারণ মানুষ, দুর্নীতি এবং গুম খুন হত্যা। এগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে আশাবাদ ব্যর্থ ছিলাম যে আইনের শাসন, কিন্তু সেই আইনের শাসন অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না। এই আইনের শাসন রক্ষা না করার কারণেই দেশে আজকে এক মহা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, এখানে অন্তর্বর্তীকালীন সরকার সকল দলকে অন্তর্ভুক্ত করতে পারে নাই। যেমন সবচেয়ে একটা বড় দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। এটা জনগণ কতটুকু মেনে নেবে আমরা জানি না। এই আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগ যে দলটা রয়েছে এদেরকে বাইরে রেখে কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে এটা নিয়েও জনগণ উদ্বিগ্ন রয়েছে। বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরে 1000 কোটি টাকা নতুন ছাপানো হয়েছে। তাহলে আমরা এক উপদেষ্টার কাছে থেকে শুনতে পেলাম যে শেখ হাসিনা 2000 কোটি টাকা ঋণ রেখে গেছেন, কিন্তু 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সেই ঋণের সংখ্যা দাঁড়িয়েছে 23,000 কোটি টাকা। তাহলে এই 18 মাসে 3000 কোটি টাকা কেন ঋণ হলো সরকার? তাহলে নতুন যে টাকা ছাপানো হলো সে টাকা আমি এখন পর্যন্ত হাতে পাই নাই। তাহলে এই টাকাগুলো কোথায় গেল? কাদের হাতে এই টাকাগুলো আছে? এই টাকা দিয়েই কি আপনার যে উপদেষ্টারা আছেন তারা কি নির্বাচন করতেছে? জনগণ তো সেটাই মনে করতেছে যে এই ছাপানো টাকা, নতুন টাকা এবং এই যে 3000 কোটি টাকা ঋণ দেখাচ্ছে, এই টাকা দিয়ে হয়তো এই সমন্বয়করা নির্বাচন করছে আর বাহিরে পাচার হয়েছে। তাহলে দুর্নীতি বন্ধ করার জন্য আমরা যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করলাম, তাহলে সেই দুর্নীতি তো রয়ে গেল, সেই বৈষম্যই তো রয়ে গেল। তাহলে কি হলো? এ দেশ কাদের হাতে? এই দেশ কে পরিচালনা করবে সুন্দরভাবে? এখন আর আমরা কাউকে বিশ্বাস করতে পারতেছি না। আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা মনে করি আগামী যে দিনগুলো আসতেছে আমাদের জনগণের জন্য খুবই ভয়ঙ্কর। আমরা যদি এখনই রুখে না দাঁড়াই, এখনই যদি আমাদের কোষাগারের হিসাব যদি আমরা জনগণ না নিই, কারণ আপনারা জানেন 6 এবং 7 অনুচ্ছেদের সংবিধানে রয়েছে দেশের মালিক জনগণ। অবশ্যই দেশের আয় ব্যয় কোষাগারের হিসাব জনগণের সামনে উন্মোচন করতে হবে এবং এই অর্থ পাচারকারীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দেশে যে আয় ব্যয়ের হিসাবগুলো এগুলো জনগণকে সম্মুখে প্রচার করে জনগণকে বুঝাতে হবে। তা আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করবে। এই নির্বাচনের আগেই তাকে ডিক্লার দিতে হবে যে কোষাগারে কত টাকা আছে, কত টাকা বিগত সরকারের আমলে ছিল, এখন কত টাকা আছে, কত টাকা উনি ছাপিয়েছেন। এই মিলিয়ে আমাদের দেশ কি এখন যে অর্থ সংকটে আছে নাকি ডেভেলপে আছে, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে এই নির্বাচনের আগেই জনগণের সামনে উন্মোচন করতে হবে। আসলে দেখেন, আমরা সবাই জানি, মুরব্বী থেকেও শুনেছি যে জামাত স্বাধীনতা বিরোধী ছিল, এটা সবাই জানে। কিন্তু তারা যদি এই বাংলাদেশে নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন পারবে না?
আওয়ামী লীগকে আমরা দোসর বলি, কিন্তু আমরা এই 18 মাসে যে ঘটনাগুলো দেখেছি, তাহলে আমরা বলতে বাধ্য হব অন্তর্বর্তীকালীন সরকারও দোসর, তারাও দোসর। কারণ আওয়ামী লীগ স্বাধীনতাগামী একটা দল, তাদেরকে কেন নির্বাচনের বাইরে রাখা হবে? ঠিক আছে, তাহলে যদি আওয়ামী লীগকে দোসর ট্যাগ দেওয়া হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও দোসর। কারণ ভুল ত্রুটি মানুষের ভিতরে থাকবে। হয়তো আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা অন্যায় করেছে বা দুর্নীতি করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে, কিন্তু ঢালাওভাবে সবাইকে হয়রানি করা যাবে না, সাধারণ কর্মীদেরকে হয়রানি করা যাবে না। আর আওয়ামী লীগকে তো আপনি ব্যান করা হয় নাই, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আপনার আওয়ামী লীগকে যে বাইরে রেখে যে নির্বাচন করা হচ্ছে, এতে কি বাংলাদেশ বিশ্বের কাছে কি প্রশ্নবিদ্ধ হবে, বা বিশ্বের কাছে কি বাংলাদেশ হেয় প্রতিপন্ন হবে নাকি? এই অবশ্যই আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগ যে দল, তাদেরকে যদি নির্বাচনের বাইরে রাখা হয়, এটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না, এটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার মতামত প্রকাশ করার অধিকার আছে। তাহলে আমরা মনে করি যে সকল দলের সমন্বয়ে যদি নির্বাচন হয়, তখন আর কেউ প্রশ্ন তুলতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ যে দল, তারা বিগত 16-17 বছর বিগত 16 ক্ষমতায় ছিল, তাদেরও তো একটা ভোট ব্যাংক রয়েছে, তাদেরও তো একটা জনসমর্থন রয়েছে। তাদেরকে যদি নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে অবশ্যই আন্তর্জাতিকভাবে এটা নিয়ে একটা সমালোচনা হবে, এবং যারা আওয়ামী লীগে আছে তারাও এটা নিয়ে সমালোচনা করতে পারে। যদি আপনার সমালোচনা হয়, যদি বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি জাতি বিশ্ববাসীর কাছে যদি প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে একটু বলেন। আসলে দেখেন, যদি এই নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগ একটা বড় স্থান নিয়ে নেবে। কারণ তারা বলবে আমাদের জনসমর্থন আছে, এটা স্বৈরাচারিকভাবে আমাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। অবশ্যই এটা তারা বলতে পারে বা বলার অধিকার আছে। জনগণ কাকে পছন্দ করবে বা কাকে ভোট দেবে, এটা জনগণ নিশ্চিত করবে। যদি আওয়ামী লীগ খারাপ কিছু করে থাকে বা দেশবিরোধী থাকে, তাহলে সেটা জনগণ ভোটের মাধ্যমে তাদেরকে বর্জন করবে। কিন্তু সেজন্য তো নির্বাচন কমিশন বা একটা সরকার তাদেরকে নির্বাচনের বাহিরে রেখে বৈধ নির্বাচন, এটা আমি মনে করি না বা এদেশের জনগণ মনে করে না। যদি সর্বদলের সমন্বয়ে নির্বাচন হয়, তাহলে জনগণ কাকে ভোট দেবে, কে যোগ্য, সেটা জনগণ বিবেচনা করবে, সেটা জনগণ বিবেচনা করেই সে ভোট দেবে। আহ, ধরেন নির্বাচন হয়ে গেল, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে গেল, আহ, তাতে কি আপনার বহির্বিশ্ব এই নির্বাচন কি আসলে গ্রহণযোগ্যতা, আপনি বলতেছেন গ্রহণযোগ্যতা হবে না, তাহলে সেক্ষেত্রে কি দেশের আপনার কোনো প্রভাব পড়তে পারে কিনা? আপনার দেশে কোনো অর্থনৈতিক সংকট বা বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে কোনো সংকট পড়তে পারে কিনা, এটা যদি। আসলে আপনি দেখেন, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেমন আমরা দেখেছি 24শে জুলাই যে আন্দোলন হয়েছে, অনেকেই কিন্তু বলছে যে এটা বিদেশি মদদের উপরে হয়েছে। তাহলে আমরা একপাক্ষিক ধরে নিয়েছি যে যখন পিটার হাস ছিল, তখন আমরা ধরে নিয়েছি যে বাইডেনের নেতৃত্বেই এটা হয়েছে। এটা কিন্তু আরও বিভিন্ন রাষ্ট্র বলেছে। তাহলে যদি এই নির্বাচন হয়ে যায়, হওয়ার পরে কিন্তু সেই প্রশ্নটা থেকে যাবে। তখন আমি মনে করি যে রাশিয়া, চীন, ভারত এবং অন্যান্য অনেক রাষ্ট্র রয়েছে, তারা কিন্তু ভৌগোলিকভাবে ভূরাজনৈতিকভাবে এটা মেনে নিবে না, তারাই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখবে। বাংলাদেশের জনগণের ভবিষ্যৎটা কি হতে পারে?
আসলে আপনারা জানেন যে আমরা দেখেছি ইরাক, সিরিয়া, লেবানন, সেম এই পরিণতি বাংলাদেশের হবে। বাংলাদেশের জনগণ যদি এখন না বুঝে, তাহলে আমাদের সেই ইরাক, সিরিয়া, লেবানন এই এই পথে আমাদের হাঁটতে হবে। আমরা অর্থ সংকটে পড়ব, আমাদের এদেশের জনগণ আবার না খেয়ে মরবে। আবার তাদেরকে আমরা বলতে শুনবো, ভাত দে, না হয় মানচিত্র খাবো। এটা বলার বেশি বাকি নাই। বর্তমানে বাংলাদেশ নিয়ে যে ভূ রাজনৈতিক যে কূটনীতিক চলছে, আমরা মনে করি সেই প্রশ্নটা আবার আসবে।